পরিবর্তনের পক্ষে কাজ করা ফোর্সটাকে হতাশ করবার জন্য সবসময় একটা প্রপাগান্ডা চালানো হয়, কিছুই হচ্ছে না, কিছুই হলো না, তাহলে কি বদলাবে না? সকলেই খারাপ। আমি তখন পাল্টা প্রশ্ন করি যে আপনি কি বাজারে যাওয়ার সময় পাটের ব্যাগটা, কাপড়ের ব্যাগটা হাতে করে নিয়ে যান? একটা ফাইল 7 জনে সাইন করে উপরে আনে, আবার 7 জনে সাইন করে নিচে নামে, এটা কোনো কাজের কথা হলো না তো। আমি বন্ধ করে দিতে পারবো 5টা ডাইং ফ্যাক্টরি, তাতে কি বুড়িগঙ্গার দূষণ কমবে? এটার তলদেশে যে 5 ফিট পলিথিন আছে, এটা তুলতে হবে না? এটা আমি কেমন করে তুলবো? তুলে কোথায় রাখবো? আমাকে একটা জায়গা দেখিয়ে দেন। আমরা কেউ বাক্সের বাইরে বের হয়ে চিন্তা করি না, কিন্তু সবাই চাই দেশটা বদলে যাক। সবাই তদবির করি, আমাকে এখানে পোস্টিং দেন, আমাকে ওখানে পোস্টিং দেন। সবাই তদবির করি, আমাকে প্রমোশন দেন। এমনকি বিশ্ববিদ্যালয় থেকেও এরকম তদবির আমরা শুনি। কিন্তু আবার আমরা সবাই চাই সবকিছু নিয়মে পড়ে যাক, সবকিছু নিয়মের মধ্যে চলুক। দুটো একসাথে হবে না। যখন আমি পরিবর্তিত দেশ চাইবো, তখন আমার নিজেকেও পরিবর্তিত হতে হবে। আমাদের সমাজের কিছু রীতিনীতি আছে, রাজনীতিরও কিছু ধরন ধারণ আছে। এই জুলাই আগস্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে সমাজের কতগুলো প্রচলিত নিয়মের সাথে এই প্রজন্মের চিন্তা ভাবনার কোনো সংযোগ নেই। জুলাই আগস্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে রাজনীতির যে ধারা এবং যে ধরন, জুলাই আগস্টের প্রজন্ম সেই ধরন এবং সেই প্রকৃতি থেকে মুক্তি চায়। একটা পরিবর্তন সত্যিকার অর্থেই আমরা চাই, কিন্তু পরিবর্তনের প্রক্রিয়াটা বিশ্বে কোথাও সহজ না। ইট হ্যাজ নেভার বিন স্মুথ এনিওয়্যার, ইট হ্যাজ অলওয়েজ বিন বাম্পি। তার কারণ হচ্ছে যে যারা সমাজটাকে একভাবে গড়ে তুলেছে নিজেদের স্বার্থে, তারা একটা শক্তিশালী গোষ্ঠী হিসাবে সবসময় পরিবর্তনের পক্ষে কাজ করা যে ফোর্সটা, তাকে আঘাত করতে থাকে। এবং এই পরিবর্তনের পক্ষে কাজ করা ফোর্সটাকে হতাশ করবার জন্য সবসময় একটা প্রপাগান্ডা চালানো হয়, কিছুই হচ্ছে না, কিছুই হলো না, তাহলে কি বদলাবে না? সকলেই খারাপ। এই নেতিবাচক প্রচার প্রচারণায় পা দেবেন না। এই ফাঁদে আমাদের পড়ার কোনো উপায় নেই। সকলেই যদি যার যার কমফর্ট জোনে থাকি, আর কমফর্ট জোনে থেকে ভাবি যে আমি সমাজ পরিবর্তন, যে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, অর্থ উপদেষ্টা পরিবর্তন করে ফেলবেন, পরিবেশ উপদেষ্টা পরিবর্তন করে ফেলবেন, তা কিন্তু হবে না। আপনি যে পরিবর্তনটা চান, আপনার নিজেকে সেই পরিবর্তনটা হতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমাকে প্রায়ই প্রশ্ন করা হয়, আপা আপনি তো পলিথিন ব্যাগটা বাজার থেকে সরাতে পারলেন না। আমি তখন পাল্টা প্রশ্ন করি যে আপনি কি বাজারে যাওয়ার সময় পাটের ব্যাগটা, কাপড়ের ব্যাগটা হাতে করে নিয়ে যান? তা তো নিয়ে যান না। আপনি নিজে একজন শিক্ষিত মানুষ, আপনি জানেন এটা কতটুকুন খারাপ। তারপরেও আপনাকে যখন মার্কেটের লোকেরা 10টা পলিথিনের ব্যাগে 10টা সবজি দেয়, আপনি খুশি মনে ওটা নিয়ে চলে আসেন। আপনি দাঁড়িয়ে তো দোকানদারকে বলেন না যে আমরা এটা নিব না, কারণ এটা দেশের আইনে নিষিদ্ধ আছে। আপনারা বলেন, আপনি যদি নিজে পরিবর্তনটা না হন, তাহলে আশা করবেন যে কোনো একটা শক্তি আপনাকে এই পরিবর্তনটা করে দেবে, তা কিন্তু হবে না। সকল ইতিবাচক শক্তিকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করেন, তখনই নেতিবাচকতার টিকে থাকা সহজ হয়ে যায়। এই জন্য যারা নেতিবাচক ফোর্স, তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করে রাখে, যাতে সকল ছোট ছোট বিষয় হোক, সেগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে একটা প্রচারণা করা হয় যে আপনিও মনে করে ভাববেন উনিও ওরকম, উনিও ওরকম। কাজের সমালোচনা কিন্তু ভিন্ন কথা, কাজের সমালোচনা হবেই, গঠনমূলক সমালোচনা হবেই, কিন্তু যখন ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ হয়, তখন কিন্তু খুব সাবধানতার সাথে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা নতুন প্লেয়ার্স চাই। We want new actors in the scenario. এই নিউ অ্যাক্টার্স যাতে আসতে না পারে, এই জন্যই এই নেতিবাচক প্রচারণা, সেগুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। একই মানুষ দিয়েই তো আপনি দেশ চালাবেন, সে একই আমলা, সে একই সব কিছু, সেখানে আপনাকে নিয়ম বদলাতে হবে। মানুষ তো আর আপনি সব বদলে ফেলতে পারবেন না। নতুন করে সব পুরনো বাতিল করে নতুন রিক্রুটমেন্ট করে ফেললাম, তা তো হবে না। বরং নিয়ম বদলাতে হবে, প্রসেসের উপর এমফেসাইজ করতে হবে। আমরা যখন প্রসেসটা ঠিক করে দিয়ে যাব, তখনই ওই প্রসেস মেনে চললে দেখবেন আউটকামটাও ঠিক হবে। যখন প্রসেস ঠিক হবে না, তখন আউটকাম ঠিক হবে না। আবার আমার এই 1-1.5 বছরের অভিজ্ঞতাতে দেখছি আমাদের ব্যুরোক্রেসি এত বেশি প্রসেস ওরিয়েন্টেড, আর আউটকাম কিছু দিতে পারে না। একটা ফাইল 7 জনে সাইন করে উপরে আনে, আবার 7 জনে সাইন করে নিচে নামে, এটা কোনো কাজের কথা হলো না তো। এখন ডিজিটালাইজ যুগে এইসব কেন হবে? আমি দেখেছি সরকারে এমন অবস্থা, শুধু প্রসেস আর প্রসেস আর প্রসেস।
কিন্তু আমাকে যে এই কাজটা জুন মাসের মধ্যে শেষ করতে হবে, এই কাজটা জুলাই মাসের মধ্যে শেষ করতে হবে, এই কাজটা অগাস্ট মাসের মধ্যে শেষ করতে হবে, এই তাড়াটা এখনো আমাদের রাষ্ট্রতন্ত্রে আসেনি। আমাদের তো কাজটাই আমরা করাতে পারি না, ওই যে বললাম প্রসেস, কাজটাই তো শুরু করানো যায় না। তো চেষ্টা করছি কাজ শুরু করতে, যে ঢাকা শহরের নদীগুলোকে আমরা দূষণমুক্ত করার কাজ শুরু করি। একটা ইন্ডাস্ট্রি বন্ধ করলাম, আরেকটা ইন্ডাস্ট্রি বন্ধ করলাম, নদীর পলিউশনের অবস্থা আসলে সেই পর্যায়ে এখন আর নাই। পুরা 4টা নদী বায়োলজিক্যালি ডেড, ওখানে কোনো প্রাণ বাঁচে না। কাজে এইখানে আপনাকে কম্প্রিহেন্সিভ একটা অ্যাকশন প্ল্যান নিয়ে কাজে আগাতে হবে। আমি বন্ধ করে দিতে পারবো 5টা ডাইং ফ্যাক্টরি, তাতে কি বুড়িগঙ্গার দূষণ কমবে? এটার তলদেশে যে 5 ফিট পলিথিন আছে, এটা তুলতে হবে না? এটা আমি কেমন করে তুলবো? তুলে কোথায় রাখবো? আমাকে একটা জায়গা দেখিয়ে দেন। ঢাকা শহরের সুয়েজ গিয়ে বুড়িগঙ্গাতে পড়ে। সিওয়েজ সিস্টেম ডেভেলপ না করে বুড়িগঙ্গাকে আপনি দূষণমুক্ত করতে পারবেন? শুধু শ্যামপুরের 5টা ডাইং ফ্যাক্টরি, অবশ্যই সেগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে। দূষণের একটা সেক্টরকে টার্গেট করলে হবে না। সেই জন্য আমরা কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ নিয়েছি। আশা করি দ্রুততার সাথে আপনাদের সামনে একটা ঘোষণা দিতে পারবো এবং পরবর্তী সরকারের কাজ হবে ওই কর্মসূচি বাস্তবায়ন করা। আমরা হয়তো আর 10 বছর 20 বছর বাঁচবো, আল্লাহ তাআলা কতদিন হায়াত রেখেছেন তো জানি না, কিন্তু আপনারা যারা আজকে 25-এর কোঠায় আছেন, তাদের সারাটা জীবন পড়ে আছে। আপনি যেভাবে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন, যদি জলবায়ু পরিবর্তন আমরা ঠেকাতে না পারি, যদি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আমরা রিনিউয়েবলে না আসতে পারি, যদি আমরা বন উজাড় বন্ধ করতে না পারি, যদি আমরা আধুনিক কৃষির ক্ষতিকারক দিকগুলো অ্যারেস্ট করতে না পারি, আর জলবায়ু পরিবর্তন হয়ে যায়, এই শতাব্দীর শেষে গড় তাপমাত্রা 1.5-এর উপর বেড়ে যায়, তাহলে কি হবে জানেন? আপনার দেশের 1/3 ভূমি অর্থাৎ 21টা উপকূলীয় জেলা সমুদ্রের পানির নিচে চলে যাবে। তার মানে আপনি যেভাবে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন, আপনার পরের প্রজন্ম সেইভাবে বাংলাদেশের মানচিত্র আঁকবে না। যদি বাংলাদেশের মানচিত্রকে অটুট রাখতে চান, অপরিবর্তনীয় রাখতে চান, তাহলে আপনাদেরকে সকলকে পরিবেশ এবং জলবায়ুর দিকে মনোনিবেশ করতেই হবে।